আমি পদ্মজা, পর্ব ৩৯। লেখক ইলমা বেহরুজ। হেমলতার এমন প্রশ্নে চমকে উঠল পূর্ণা। চাপা স্বরে অবাক হয়ে উচ্চারণ করল, আম্মা। সেকেন্ড কয়েক পর তার ওপর থেকে হেমলতা চোখ সরিয়ে নিলেন। পূর্ণা বলল, আমাকে চিনতে পারছো না? হেমলতা বিছানা থেকে নামতে নামতে বললেন, ঘুমটা হঠাৎ ভেঙে গেল, তাই এমন হয়েছে। সবার খাওয়া দাওয়া হয়েছে? পূর্ণা তখনও অবাক চোখে তাকিয়ে আছে। হেমলতা পূর্ণার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কিরে, কিছু জিজ্ঞাসা করছি না? হয়েছে, দুপুরের আজান পড়বে। এতক্ষণ ঘুমিয়েছি? আরো আগে ডাকতে পারলি না? ঘুমাচ্ছিলে আরাম করে, তাই ডাকিনি। ফজরের নামাজটা পড়া হলো না, এখন কাজা পড়তে হবে। তুই নামাজ পড়েছিলি তো? পড়েছি। খেয়েছিস? না। এরকম করে আর কতদিন চলবে? যা খেয়ে নে। পূর্ণা বাধ্য মেয়ের মতো হেঁটে চলে গেল রান্নাঘরে। ক্ষুধায় পেট চোচো করছে। কতক্ষণ না খেয়ে রাগ করে থাকা যায়? হেমলতা খোলা চুল হাত খোপা করে নিয়ে কলপারের দিকে অজু করে ঘরে ঢোকার সময় দেখেন পূর্ণা খাচ্ছে। তিনি পূর্ণার উদ্দেশ্যে বললেন, খাওয়া শেষ করে ঘরে আসিস। পূর্ণা খেয়ে দিয়ে থালা ধুয়ে গুছিয়ে রাখলো। রান্নাঘর থেকে বের হয়ে দেখে চারা গাছ লাগানোর জন্য বাসন্তী উঠানের এক কোণে মাটি খুঁড়ছে। পূর্ণা দৃষ্টি সরিয়ে হেমলতার ঘরে চলে এলো। সে দেখে হেমলতা যায় নামাজে অসম্ভব উদ্বিগ্ন হয়ে বসে আছেন। পূর্ণা মৃদু কণ্ঠে ডাকলো, আম্মা। হেমলতা চমকে তাকান। পূর্ণা দ্বিতীয়বারের মতো অবাক হয়। চমকানোর কি এমন হলো? হেমলতা দ্রুত স্বাভাবিক হয়ে জায়নামাজ বাজ করলেন ধীরে সুস্থে। এরপর পূর্ণার কাছে এসে বসলেন। পূর্ণা পাশে এসে বসে হেমলতা বাড়ি কণ্ঠে বললেন, আপার প্রতি তোর এত রাগ কেন? আম্মাকে বল। এখন রাগ নেই। প্রেমা প্রান্তর মতো মিলেমিশে থাকতে পারবি না? ওরা বড় আম্মা ডাকে, তুই শুধু খাল্লা আম্মা ডাকবি। মাত্র উঠলে ঘুম থেকে। আগে খাও, এরপর কথা বলবো। আমি এখনই বলবো। কথাগুলো বলবো বলবো করে বলা হয়নি। দেখ পূর্ণা, আপা অন্য পরিবেশে বড় হয়েছে, থেকেছে, তাই একটু অন্যরকম। তাই বলে মানুষটা তো খারাপ না। আপা সত্যি একটা সংসার চায়। পরিবারের একজন সদস্য ভাবতে দোষ কোথায়? বাকি জীবনটা কাটাক না আমাদের সঙ্গে। আমার কাজকর্মের একজন সঙ্গীও হলো। বয়স তো হচ্ছে, একা সব সামলানো যায়? আপারও বয়স হচ্ছে, কিন্তু দুজন মিলে তো কাজ করতে পারবো। কয়দিন পর তোর বিয়ে হবে, প্রেমার বিয়ে হবে, শ্বশুর বাড়ি চলে যাবি। এখন আমার একজন সঙ্গী থাকলো। আর এমন তো নয় যে আপার মনে বিষ আছে। আপারও দরকার ভালো সঙ্গ, ভালো পরিবেশ, ভালো সংসার। আমি দেখেছি আপা কত সুখে আছে এখানে। প্রেমা পান্তর জন্য জান দিয়ে দিতে প্রস্তুত। নিঃসন্তান বলেই হয়তো এত মায়া বাচ্চাদের জন্য। আপা কিন্তু এখন আমাদের ছাড়া অসহায়। আপা কিন্তু আমাদের ছাড়া এখন অসহায়। তার মা মারা গেছে, বাবা তো নেই, আত্মীয় স্বজন নেই। এই বয়সে যাবে কোথায়? আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না? সতীন হলেই সে খারাপ হবে, সৎমা হলেই সে খারাপ হবে, এমন কোনো বাণী আছে? পূর্ণা বেশ অনেকক্ষণ চুপ রইল। এরপর বলল, কিন্তু উনি অনেক সাজগোজ করেন। যদিও আমাকে কিছুক্ষণ আগে বলেছেন আর সাজবে না, তবে ওনার কথার ধরন আমার ভালো লাগে না। শকে ছ উচ্চারণ করেন, শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে কথা বলেন। হেমলতা পূর্ণার কথায় হাসলেন। পূর্ণা অন্যার আঁচল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে এদিক ওদিক তাকাচ্ছেন। হেমলতা পূর্ণার মাথায় হাত রেখে বললেন, তোর আপা যদি প্রান্তকে শুদ্ধ ভাষা শিখাইতে পারে, তুই তোর বাসন্তী খালাকে স্ব উচ্চারণ শেখাতে পারবি না? উনি শিখবেন? বললে অবশ্যই শিখবেন। সত্যি? বলেই দেখ। এখন যাব? যা। যাচ্ছি। পূর্ণা ছুটে বেরিয়ে গেল। হেমলতা মৃদু হেসে বারান্দায় বেরিয়ে আসেন। সেলাই মেশিনের সামনে বসেন। অনেকগুলো কাপড় জমেছে, সব শেষ করতে হবে। উঠানে বাসন্তীকে পেল না পূর্ণা। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকলো। বাসন্তী কলপার থেকে হাত পা ধুয়ে বেরিয়ে এসেছেন। পূর্ণা কথা বলতে গিয়ে দেখে জড়তা কাজ করছে। ২-৩ বার ডুব গিলে ডাকলো, শুনুন। বাসন্তী দাঁড়ালেন। পূর্ণাকে দেখে হাসলেন। পূর্ণা এগিয়ে এসে বলল, আমি আপনাকে পড়াবো। কি পড়াইবা? লাহারি ঘরের বারান্দায় আসেন আগে। বাসন্তী কিছু বুঝে উঠতে পারছে না, তবুও পূর্ণার পিছু পিছু গেলেন। বারান্দার চৌকির উপর পূর্ণা বসল। পূর্ণার সামনে বাসন্তী উৎসুক হয়ে বসলেন। পূর্ণা গম্ভীর কণ্ঠে বললেন, আপনাকে আমি দন্তস্ব উচ্চারণ শেখাবো। দন্তস্ব উচ্চারণ তো আমি পারি। আপনি দন্তস্ব না বলে দন্তস্ব বলেন, শুনতে ভালো লাগে না। বলুন দন্তস্ব। বাসন্তী চোখ ছোট ছোট করে বললেন, দন্তস্ব হয়নি, বলুন দন্তস্ব। দন্তস্ব আবারও হয়নি।
আচ্ছা বলুন, সংসার 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 উচ্চারণ করতে করতে কন্যার মুখের সামনে ঝুঁকে পড়েছেন বাসন্তী। কন্যা কপাল কুঁচকে বলল, ওপরে চলে আসছেন কেন? দূরে সরুন। বাসন্তী দ্রুত সোজা হয়ে বসলেন। কন্যা বলল, এবার বলুন। সন্তান সন্তান ফাটাফাটি হয়ে গেছে। এবার বলুন। আসছে আসছে। আরে আবার ছ উচ্চারণ করছেন কেন? বলুন আসছে আসছে। হয়েছে, এবার বলুন সাজগোজ সাজগোজ। দুপুরের খাবার খেতে হাওলাদার বাড়ির পুরুষেরা একসঙ্গে বসেছে। আলমগীর, খলিল সবাই আজ উপস্থিত। পর শহরে ফিরবে, তাই চলে এসেছে আলমগীর। অতিরিক্ত গরম পড়েছে। বাড়ির চারপাশে এত গাছপালা, তবু একটু বাতাসের দেখা নেই। আমিনা লতিফা হাত পাখা দিয়ে বাতাস করছে অনবরত। খাবার পরিবেশন করছে পদ্মজা, ফরিনা আর রিনু। পদ্মজা আমিরের থালায় গোশত দিতেই আমির বলল, তুমি কখন খাবে? পদ্মজা চোখ তুলে তাকিয়ে বলল, আম্মার সঙ্গে। এখন বসো না, পিছিয়ে বলল পদ্মজা। জেদ ধরবেন না, অনুরোধ। মাছের তরকারি আনার জন্য রান্নাঘরে গেল সে। বাটিতে করে মাছের ঝোল নিয়ে ফিরে এলো। আমিরের দিকে চোখ পড়তেই আমির চোখ টিপল। ঠোঁট কামড়ে হাসলো পদ্মজা। আলমগীরের থালায় মাছের ঝোল দেওয়ার সময় খেয়াল করলো আলমগীর বেশ ফুর্তিতে আছে। বয়স 35 হবে। এসে একবারও রুম্পার কথা জিজ্ঞাসা করলো না। বউয়ের প্রতি বিন্দু মাত্র মায়া ভালোবাসা যে নেই, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। রানী লাবণ্য ছুটে এসে বাপ চাচার মাঝে বসলো। খাওয়ার ফাঁকে ফাঁকে সবাই বিভিন্ন রকম আলোচনা করছে। রানীর বিয়ে নিয়ে বেশি কথা হচ্ছে। খুব দ্রুত রানীর বিয়ে দিতে চায় তারা। আচমকা রানী গড়গড় করে বমি করতে আরম্ভ করলো। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো সবাই। আমিনা দ্রুত রানীকে ধরে কলপারে নিয়ে যান। লাবণ্য, পদ্মজা, নূরজাহান, ফরিনা ছুটে গেল পিছু পিছু। বাড়ির পুরুষেরা হাত ধুয়ে উঠে পড়ে। মুহূর্তে একটা হইচই লেগে যায়। রানী বমি করতে করতে ক্লান্ত হয়ে বসে পড়ল কলপারেই। আমিনা হায় হতাশ করে বিলাপ করছেন। আমার ছেলেটার কি হইল? কয়দিন ধরে খালি বমি করতাছে। জিনের আসর লাগলো নাকি? কতবার কইছি যখন তখন ঘর থেকে বাড়ি না হইতে। লাবণ্য তথ্য দিল। আপার হাতেও ছটফট করে, ঘুমাতে পারে না। আমিনা কেঁদে কুল পাচ্ছে না। রানীর চোখ মুখ লাল হয়ে গেছে। তিনি রানীকে প্রশ্ন করলেন, আর কি কষ্ট হয় তোর? ও আম্মা, কবিরাজ ডাকেন। আমার ছেলেটার কি হইল? রানী ক্ষীণ স্বরে বলল, মাথাটা খালি চক্কর মারে। নূরজাহান চোখ দুটি বড় বড় করে প্রশ্ন করলেন, এই সেরি, তোর শরীর খারাপ শেষ হয়েছে কবে? 2 মাস হবে। কথাটা বলে রানী চমকে উঠল। সবাই কি ধারণা করছে? সে চোখ তুলে ওপরে তাকালো। সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে, কেমন করে তাকিয়ে আছে। রানীর শরীর কাঁপতে থাকে। আমিনা মেয়েকে 2 হাতে জড়িয়ে ধরে বললেন, এমন কিছু হয় নাই আম্মা, আপনি ভুল বুঝতাছেন। আমার সেরি এমন না। হেইডা কবিরা চাইলেই কোয়া যাইব। এই সেরির জন্য যদি এই বাড়ির কোনো অসম্মান হয়, কাইটটা গাঙ্গে বাসাইয়া দিম। মনে রাইখো বউ। নূরজাহানের রাগী স্বর। রানীর গলা শুকিয়ে কাঠ। হৃৎপিণ্ড দ্রুত গতিতে চলছে। শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেছে। এক সময় মাথা ঘুরিয়ে পড়ে গেল আমিনার কাঁধে। আমিনা চিৎকার করে উঠলেন, ও রানী,